আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এবং এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ শিরোনাম। গাজা জুড়ে ইসরায়েলি হামলা চলছেই, নিহত প্রায় শতাধিক। এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট। ইউক্রেনের রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউক্রেন মুহূর্তেই তছনছ। আরও জানিয়ে দিব যুদ্ধ কখন শেষ হবে জানালেন ইসরায়েলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ভারতের নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। এ সম্পর্কে থাকবে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সমস্যার অনুভূতি পেল পিটিআই তথা পাকিস্তান তেহরিক ইনসাফ ইমরান খানের দল। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নিত্য নতুন আপডেট আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে পারেন। এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিও কোথা থেকে শুনছেন এবং দেখছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজা জুড়ে ইসরায়েলি হামলা চলছেই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় 36,400 জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 82,000 বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে 36,379 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত প্রায় 8 মাস ধরে চলা এই হামলায় আরও 82,407 জন মানুষ আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 95 জন নিহত ও আরও 350 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিবিন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছে। ইউক্রেনের রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। কিয়েভকে দেওয়া মার্কিন অস্ত্র রাশিয়ায় ভেতরের ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো নিশানা করে গতকাল রাতভর একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী আজ এসব হামলা তথ্য জানায়। ইউক্রেন জানিয়েছে, রুশ বাহিনীর গতকালের হামলায় 4 জন আহত হয়েছে। আজ এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতে শত্রুরা ইউক্রেনে অন্তত 53টি ক্ষেপণাস্ত্র এবং 47টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে 35টি ক্ষেপণাস্ত্র এবং 46টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। দেশটির বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় 2টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রগুলোর অবস্থান কোথায় এই বিষয়ে কিছু জানানো হয়নি। বিদ্যুৎ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জ্বালানি খাতের জন্য এটা ছিল আরও একটা কঠিন রাত। এদিকে ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রী জার্মান গালুশেঙ্কো জানিয়েছেন, দোনেৎস্ক, নিপ্রোভস্ক, কিরভরদগ্রাদ, ইভানো ফ্রাঙ্কিভিস্ক এবং ঝাপরঝিয়া অঞ্চলে বিভিন্ন অবকাঠামো নিশানা করে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ কারণে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। লিভিভের অঞ্চলের গভর্নর মাক্সিম কোচিতস্কি বলেছেন, রুশ বাহিনীর হামলায় পোল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলে 4 জন আহত হয়েছেন। এছাড়া হামলায় 3টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিটেক জানিয়েছে, তাদের 2টি তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। এতে বিদ্যুৎ কেন্দ্রটির যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলার জবাব দিতে তাদের সেনারা ইউক্রেনের সামরিক ও শিল্প কমপ্লেক্স এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাচ্ছে।
কখন যুদ্ধ শেষ হবে জানালেন নেতানিয়াহু। ৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এমনকি গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক বিচার আদালত। এত সবের পরেও গাজায় ইসরায়েলকে থামানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ কখন শেষ হবে তা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ থামানোর জন্য ইসরায়েলের যে শর্ত রয়েছে তা পরিবর্তন হয়নি। এসব শর্ত হলো হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, জিম্মিদের মুক্তি এবং গাজা আবারও ইসরায়েলের জন্য যাতে হুমকি না হয়ে দাঁড়ায় সেটি নিশ্চিত করা। এর আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে একটি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৩ স্তরের যুদ্ধবিরতি বাস্তবায়নের এই প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে বলে জানান তিনি। এছাড়া নতুন এই প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে জো বাইডেন বলেছেন, এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এক ভাষণে নতুন এই প্রস্তাব তুলে ধরেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৩ স্তরের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেছেন, হামাস সবসময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায়। এখন হামাসের সামনে প্রমাণ করার সময় এসে গেছে এবং সুযোগ এসেছে তারা আসলে এটি চায় কিনা। কিন্তু এরই মধ্যে নেতানিয়াহু জানিয়ে দিলেন, যুদ্ধ শেষ হবে না, হামাসকে ধ্বংস করে ছাড়বে। ভারতে নেহেরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। ভারতের লোকসভা নির্বাচনে 2 মাসের প্রচার বিরোধী ইন্ডিয়া জোটকে উৎসাহিত করলেও গতকাল সন্ধ্যায় এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ তাদের তীব্রভাবে আশাহত করল। দেশের যতগুলো গণমাধ্যম এই জরিপের দায়িত্ব নিয়েছিল তাদের কেউ শাসক দল বিজেপির তৃতীয়বার সরকার গঠন নিয়ে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করল না। 5 বছর আগে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল 303 আসন। তাদের নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল 353। এবার মনে হচ্ছিল পালাবদল না হলেও ইন্ডিয়া জোট বিজেপিকে যথেষ্ট বেগ দিবে। আগের তুলনায় বিজেপি ও এনডিএর আসন কমে যাবে, কিন্তু অধিকাংশ সংস্থার জরিপ অনুযায়ী এনডিএ এবার আগেরবার তুলনায় তাদের আসন সংখ্যা বাড়াতে চলেছে, যদিও তা 400 পার হচ্ছে না। সব জরিপই বিজেপি ও এনডিকে ছেড়ে 359 থেকে 395 আসন দিয়েছে। ইন্ডিয়া জোটকে দিয়েছে 125 থেকে 161 আসন। প্রতিটি জরিপ অনুযায়ী বিজেপি শুধু হিন্দি বলয়ে তার অবস্থান ধরেই রাখেনি, তারা দক্ষিণীয় ডানা বিস্তার করতে চলেছে, যেমন তামিলনাড়ু ও কেরালা। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের সমাবেশের অনুমতি পেল পিটিআই তথা ইমরান খানের দল। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ইসলামাবাদের F9 পার্কের পরিবর্তে রাওত এলাকায় 8 জন সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন। তবে এর জন্য নির্দিষ্ট শর্ত বিধি চলতে হবে। দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পিটিআইয়ের পক্ষ থেকে ফাতিমা জিন্নাহ পার্ক এলাকায় সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। এর জন্য এএসপি গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে মতামত নেওয়া হয়, কিন্তু আইনশৃঙ্খলা